আবারও ছড়াচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভারত, চীন সহ এশিয়ায় দ্রুত বাড়ছে মৃত্যুর সংখ্যা। এবার কি আরো ভয়ঙ্কর রূপে ফিরবে? ঝিলম নদীর পানি ছেড়ে পাকিস্তানকে ডুবাতে গিয়ে নিজেই ডুবল ভারত, তলিয়ে গেছে বেঙ্গালুরু। মোদীর সমালোচনায় ভুক্তভোগীরা। ৮০০ বছর আগের অভিশপ্ত বই যার কাছেই গেছে তাকেই পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। সত্যি কি বইটি শয়তানের লেখা, কি বলছেন ইতিহাসবিদরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আবারও চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। এশিয়ায় বিশেষ করে ভারত, চীন, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। মুম্বাইয়ের কিং এডওয়ার্ড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক কিশোর ও এক বৃদ্ধ মারা গেছেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে ১৯ মে অন্তত ৯৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত করা হয়েছে। আর ১২ মে থেকে এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। সংক্রমণের হার সবচেয়ে বেশি কেরালা, মহারাষ্ট্র আর তামিলনাড়ুতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কোভিড-১৯ এর নতুন ধরন JN.1 ছাড়াও এর উপধরন খুব দ্রুত ছড়াচ্ছে। এর আগে খুব দ্রুত ছড়িয়ে পড়া করোনার প্রাণঘাতী ধরন ওমিক্রনের সাথে এর মিল আছে। চীন, সিঙ্গাপুর, হংকংয়েও করোনার সংক্রমণ নাজুক দিকে মোড় নিচ্ছে। ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সিঙ্গাপুরে অন্তত ১৪,২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গড়ে প্রতিদিন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০২ থেকে ১৩৩-এ পৌঁছেছে। থাইল্যান্ডে ১১ থেকে ১৭ মে পর্যন্ত ৩৩,০০০-এরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুধু ব্যাংককে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ৬,০০০ মানুষ। চীন আর হংকংয়ের সংক্রমণের হার গত মাসের তুলনায় দ্বিগুণে পৌঁছেছে। ঝিলম নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে ডুবাতে চেয়েছিল, কিন্তু ভারী বৃষ্টিপাতে বন্যায় ডুবল খোদ ভারতই। দেশটির সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরু শহরের বেশিরভাগ এলাকা এখন তলিয়ে গেছে পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ শতাধিক ঘরবাড়ি। এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এমন পরিস্থিতিতে ভারতীয় নাগরিকরাই প্রশ্ন তুলেছেন, দেশের উন্নয়ন বাদ দিয়ে যুদ্ধের খরচ বাড়াচ্ছে কেন মোদী সরকার? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। পেহেলগামের ঘটনার পর ঝিলম নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে ডোবাতে চেয়েছিল ভারত। এবার দেশটি নিজেই ডুবল বন্যার পানিতে। দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর বেঙ্গালুরু এক ভয়াবহ বন্যার কবলে পড়েছে। শহরের রাস্তাঘাট, আবাসিক এলাকা ও ব্যবসায়িক কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জলাবদ্ধতার কারণে। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে মাত্র ১২ ঘন্টায় একটানা ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়, যা গত এক দশকে শহরের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর ফলে শহরের নানা এলাকা, বিশেষ করে করামাঙ্গলা, HSR লেআউট, মারাথাহাল্লি এবং ইন্দিরানগরের মতো অঞ্চল পানিতে তলিয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়া আরও জানায়, বৃষ্টির ফলে বেঙ্গালুরুর প্রায় ৫০০টি বাড়ি প্লাবিত হয়েছে এবং অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। দাবি করা হচ্ছে তার একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়া শহরে একাধিক আন্ডারপাস ও প্রধান সড়ক ডুবে যাওয়ায় বহু মানুষ যানবাহনে আটকে পড়েন। বিবিসি জানায়, প্রযুক্তি নির্ভর এই শহরের প্রধান আইটি করিডোর, যাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে, তাও এই দুর্যোগ থেকে রেহাই পায়নি। বহু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়, কারণ অফিসে যাতায়াত ছিল কার্যত অসম্ভব। একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যেখানে দেখা যায় গাড়ি, বাস এবং মোটরসাইকেলগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষ বুক সমান পানির মধ্যে চলাফেরা করছেন। সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই দাবি করেছেন, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা নতুন কোনো সমস্যা নয়, বৃষ্টি হলেই এমন হয়, আর প্রতিবারই এখানকার মানুষ ভোগান্তির শিকার হয়। এটা মূলত ২০০ থেকে ৩০০ মিটারের একটা ছোট এলাকাতেই হচ্ছে, কারণ এখানে কোনো নালা বা ড্রেনেজ সিস্টেম নেই, আর যেটুকু আছে সেটাও যথেষ্ট নয়। ফলে পুরো পানি রাস্তায় জমে থাকে আর আমরা ভোগান্তিতে পড়ি। রাত ৩টা থেকে একই অবস্থা চলছে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে আর বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমরা এখানে ব্যবসা চালাই, কিন্তু কোনো ক্রেতাই আসছে না। এই পরিস্থিতি মোকাবেলায় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার জানিয়েছেন, শহরের মোট ২১০টি বন্যাপ্রবণ এলাকার মধ্যে প্রায় ৭০% এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা ইতোমধ্যেই সমাধান করা হয়েছে এবং বাকি এলাকাগুলোতেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন এই ধরনের সংকট মোকাবেলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অপরিকল্পিত নগরায়ন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বেঙ্গালুরুর এই বন্যা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত সরকার নিজ দেশের উন্নয়নে কতটা ব্যর্থ। পাশাপাশি পাকিস্তানের সাথে সংঘাতে দেশটির $83 বিলিয়ন আর্থিক ক্ষতির বিষয়টি তো আছেই। মোদী সরকার কেন দেশের অভ্যন্তরীণ উন্নয়ন বাদ দিয়ে যুদ্ধের খরচ বাড়াচ্ছে, এমন প্রশ্ন খোদ ভারতীয়দেরই। ইমরান মাহমুদ, বাংলাভিশন। গাজা ভূখণ্ডে আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। সোমবার এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি বলেছে, গাজার সাধারণ ফিলিস্তিনিদের জন্য খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার অধিকার ইসরায়েলের নেই। বর্বরতা চলতে থাকলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দিয়েছে দেশ তিনটি। সৌদি আরবও নেতানিয়াহুর নতুন স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের। ফিলিস্তিনে চলমান বর্বরতা চলতে থাকলে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দেয় দেশ তিনটি। সোমবার এক বিবৃতিতে এই হুঙ্কার জানান দেয় তারা। বিবৃতিতে বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনের শামিল। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্যত্র সরিয়ে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নেতানিয়াহু প্রশাসন এই আগ্রাসন চলমান রাখলে কঠোর ব্যবস্থা নিতে একটুও পিছপা হবে না যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এই প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পশ্চিমা নেতারা ইসরায়েলকে রক্ষা না করে হামাসকে পুরস্কৃত করছে। এই ধরনের পদক্ষেপ নতুন করে হামলার জন্য সংগঠনটিকে উস্কে দেওয়ার শামিল। এর আগে সোমবার অপর এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, শুক্রবার থেকে গাজায় প্রচণ্ড লড়াই চলছে। ভূখণ্ডটি নিয়ন্ত্রণে না নেওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবে ইসরায়েলি সেনারা। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, হামাসকে শেষ করতে আমাদের গাজা নিয়ন্ত্রণে নিতেই হবে। ফিলিস্তিনিদের জন্য ত্রাণ প্রবেশের ব্যবস্থা করেছি। সময়ের সাথে গাজার পুরোটাই ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে যাবে। এতে হামাসের পরাজয় নিশ্চিত হবে। বর্তমানে ভূখণ্ডটিতে প্রচণ্ড লড়াই চলছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। গাজায় নতুন করে স্থল অভিযান শুরুর পর খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। সৌদি আরব গাজায় ইসরায়েলের স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সংকট আরও গভীর করছে। সুইডেনও গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা করছে। 11 সপ্তাহ পর গাজায় 9 ট্রাক ত্রাণ প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলি বাহিনী। লাখো ফিলিস্তিনির জন্য যা খুবই সামান্য। কোনো ট্রাক প্রবেশ না করার চেয়ে 9টি ট্রাক প্রবেশ করাকে প্রাধান্য দিচ্ছে জাতিসংঘ। দ্রুত আরও ত্রাণ প্রবেশ জরুরি বলে জানায় সংস্থাটি। এই পরিস্থিতিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থল অভিযান ও বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলের আকাশপথ অবরোধের রেশ কাটতে না কাটতে এবারে দেশটির সমুদ্রপথ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এখন থেকে ইসরায়েলের আন্তর্জাতিক সমুদ্র বন্দর হাইফা অবরোধের আওতায় থাকবে বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি। একই সাথে তেল আবিবের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে নতুন করে মিসাইল হামলার দাবি করেছেন তিনি। হিজত জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামতে যাচ্ছে ইয়েমেনের হুথি বাহিনী। কেননা শুরুতে আকাশপথে অবরোধের ঘোষণা দিলেও এবারে সমুদ্র পথে ইসরায়েলকে অবরোধের ঘোষণা দিয়েছে তারা। এরই ধারাবাহিকতায় আগামীতে কি স্থলপথ নিয়েও একই ঘোষণা আসতে যাচ্ছে, এ নিয়ে চলছে নানান জল্পনা। ইসরায়েলের আকাশপথ অবরোধের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এবারে দেশটির আন্তর্জাতিক সমুদ্র বন্দর হাইফাকে অবরোধের আওতায় আনার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। 10 মে এক ভিডিও বার্তায় এ গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি এখন থেকে সমুদ্র পথে চলাচলকারী কোনো জাহাজকে হাইফা বন্দরে না ভেড়ার জন্য আগাম সতর্কতা জানান। কেননা এটিকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে, ফলে যে কোনো সময় এখানে হামলা চালানো হবে। তারও আগে ইসরায়েলের আকাশপথ অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনিরা। তারপর তেল আবিবের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তারা। এতে ওই এয়ারপোর্টে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। হামলায় এয়ারপোর্টের ক্ষয়ক্ষতিরও খবর মিলেছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে ওই এয়ারপোর্ট সহ ইসরায়েলের আকাশপথ এড়িয়ে চলতে বলা হয়েছে।
19 মের ভিডিও বার্তায় বেন গুরিয়নে নতুন করে মিসাইল হামলার কথা জানিয়েছেন সারি। জানান শেষ 3 দিনে 3 দফা ওই এয়ারপোর্টে সফলভাবে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। হাইফারও একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ইসরায়েলের আইলাদ বন্দরকেও অবরোধের আওতায় আনে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী। সেখানেও মিসাইল হামলা চালানো হয়। এতে ওই বন্দরের কার্যকলাপে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। গাজায় যতদিন অবরোধ চলবে ততদিন গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনিরা। এদিকে ইয়েমেনিদের এসব হামলার প্রতিক্রিয়ায় ব্যাপক হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলা চলমান থাকলে হামাস নেতাদের মতো হুথি নেতাদেরও হত্যা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের মদতপুষ্ট ইয়েমেনি যোদ্ধাদের সামরিক সক্ষমতা যে দিন দিন বাড়ছে, ইসরায়েলে হামলা বৃদ্ধি তারই আভাস। এটি তেল আবিবের জন্য ব্যাপক উদ্বেগের। কেননা একের পর এক স্থাপনা ইয়েমেনিদের হামলার তালিকায় উঠতে থাকা মানে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শয়তানের নিজ হাতে লেখা বই, যার কাছে গেছে তার জন্যই বয়ে এনেছে চরম দুর্ভোগ। প্রায় 800 বছর আগের এই অভিশপ্ত বই নিয়ে প্রচলিত রয়েছে এমন বহু কাহিনী। অনেকে একে শয়তানের বাইবেল বলেও ডাকেন। কি আছে এই বইতে? কেনই বা এই বই নিয়ে এত রহস্য? কোডেক্স গিগাস নামের এই রহস্যময় বই নিয়ে ইমরান মাহমুদের আরেকটি ডেস্ক রিপোর্ট। মধ্যযুগীয় এক রহস্যময় বই, যে বইয়ের ইতিহাস জুড়ে রয়েছে অমীমাংসিত সব ঘটনা ও অভিশাপ। অনেকেই এই বইকে ডাকেন দ্য ডেভিলস বাইবেল বা শয়তানের বই নামে, কারণ কথিত আছে এই বই লিখেছিল স্বয়ং শয়তান। প্রায় 800 বছরের পুরনো এই বইটি আজও ইতিহাসবিদ, বিজ্ঞানী ও ধর্মতত্ত্ববিদদের জন্য এক অসহায় ধাঁধা। বইটির আনুষ্ঠানিক নাম কোডেক্স গিগাস, যার অর্থ হল বিশাল বই। ধারণা করা হয় আনুমানিক প্রায় 1210 খ্রিস্টাব্দে বর্তমান চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের বেনেডিক্টাইন গির্জায় বইটি লেখা হয়েছিল। প্রায় 36 কেজি ওজনের এই গ্রন্থে রয়েছে 620 পৃষ্ঠা। তবে পৃষ্ঠাগুলো কাগজের না, চামড়ার। গবেষকরা ধারণা করেন বইটি লিখতে অন্তত 160টি গাধার চামড়া ব্যবহৃত হয়েছিল। বইটিতে বিভিন্ন বিষয়ের উপর লেখা হয়েছে। ওল্ড ও নিউ টেস্টিমেন্ট ছাড়াও বইটিতে আছে মহাবিশ্বের সৃষ্টি, চিকিৎসা, ব্যাকরণ, ইতিহাস, এমনকি ভূত তাড়ানোর মন্ত্র। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে বইয়ের 577 নম্বর পৃষ্ঠা। সম্পূর্ণ পাতা জুড়ে আঁকা আছে শয়তানের একটি ছবি। 2টি শিং, গাঢ় সবুজ চোখ, লাল জিভ এবং ছায়াময় একাকী পরিবেশে শয়তানকে আঁকা হয়েছে, যা মধ্যযুগীয় কোনো গ্রন্থে রীতিমতো অকল্পনীয়। এই চিত্রের উপস্থিতির কারণে একটি ভয়াবহ কাহিনীও বিস্তার লাভ করে। কথিত আছে বেনেডিক্টাইন গির্জার এক সন্ত্রাসী মারাত্মক অপরাধ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন তিনি নিজের প্রাণ ভিক্ষা চান এবং বিনিময়ে এক রাতেই এমন একটি মহাগ্রন্থ লিখে দেওয়ার কথা দেন যা মানব ইতিহাসের জন্য অনন্য হবে। রাজা সেই প্রস্তাবে রাজি হন, কিন্তু রাত যত বাড়ে কাজ অসম্পূর্ণ রয়ে যায়। তখন সেই সন্ন্যাসী শয়তানের সাহায্য চান এবং নিজের আত্মার বিনিময়ে বইটি শেষ করে দিতে বলেন। যদিও এই গল্পকে নিছক লোককথা বলে মনে করছেন গবেষকরা, তবে তারা অবাক হয়ে একটি বিষয় লক্ষ্য করেন যে পুরো কোডেক্স গিগাসে একটিমাত্র হাতে লেখা, একই রকম কলমের চাপ, অক্ষরের গঠন, লাইনের উচ্চতা এবং মার্জিনের নিখুঁততা রয়েছে, যেন কোনো যন্ত্রচালিত প্রিন্টার দিয়ে লেখা হয়েছে। তবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই লেখার ধরন, চিত্রাঙ্কন ও ক্যালিগ্রাফির সূক্ষ্মতা ধরে রাখলে একজন মানুষের একটানা লিখে বইটি শেষ করতে 20 থেকে 25 বছর সময় লাগার কথা। অথচ লেখকের হাতের লেখা কোথাও এক বিন্দু বদলায়নি, নেই ক্লান্তির ছাপ। এটাই গবেষকদের কাছে সবচেয়ে বড় রহস্য। কোডেক্স গিগাসের ইতিহাস অভিশাপের গল্পে ঠাসা। ঐতিহাসিকদের মতে 1594 সালে বইটি চলে যায় রোমান সম্রাট দ্বিতীয় রুডলফের সংগ্রহে। বইটি হাতে পাওয়ার পর তার মানসিক ভারসাম্য দ্রুত ভেঙে পড়ে এবং তাকে সিংহাসনচ্যুত করা হয়। 1648 সালে যখন সুইডিশ সৈন্যরা প্রাগ দখল করে বইটি নিয়ে যায়, তখন সুইডেনের রাজপরিবারেও নেমে আসেন নানান অঘটন। পরিবারে শুরু হয় মৃত্যুর মিছিল ও রাজ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা। পরবর্তীতে 1877 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সুইডিশ রাজপ্রাসাদের লাইব্রেরির বহু মূল্যবান বই পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে কোডেক্স গিগাস অক্ষত অবস্থায় উদ্ধার হয়। কেউ কেউ বলেন বইটিকে ছুঁতে গেলেই দুর্ঘটনা ঘটে, কেউ অসুস্থ হয়ে পড়ে, আবার কেউ প্রাণ হারায়।
গ্রন্থটি এতটাই রহস্যে ঘেরা যে আজ পর্যন্ত কোনো লাইব্রেরিয়ান একটানা দীর্ঘদিন এই বইয়ের দায়িত্বে থাকতে চাননি। বইটির পাণ্ডুলিপি বিশ্লেষণ করেছেন বহু গবেষক, যার মধ্যে অন্যতম মাইকেল গালিক ও ক্রিস্টোফার ডি হ্যামেল। তারা অবশ্য বইটি ঘিরে প্রচলিত বিভিন্ন অভিশাপের ঘটনাকে কাকতালীয় বলে অভিহিত করেছেন। তবে ন্যাশনাল জিওগ্রাফিকের 2008 সালের ডকুমেন্টারিতে বলা হয় এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় মধ্যযুগীয় পাণ্ডুলিপি। কোডেক্স গিগাস বর্তমানে সুইডেনের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত। বইটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে 2007 সালে এটি ডিজিটাল আকারে প্রকাশ করা হয় যাতে গবেষকরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এর পৃষ্ঠা পর্যালোচনা করতে পারেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ব্রেক্সিটের পর এবারে প্রথম গুরুত্বপূর্ণ কোনো চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানো এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সোমবার লন্ডনে একটি চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ব্রেক্সিটের পর দুপক্ষের মধ্যে এমন বড় ধরনের সমঝোতা এটিই প্রথম। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। 2016 সালে ঐতিহাসিক এক গণভোটের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। স্বাধীনতার স্বাদ নিয়ে ব্রেক্সিটের সেই রাতকে আনন্দের সাথে উদযাপন করেছিল ব্রিটিশ নাগরিকেরা। এরপর কেটে গেছে দীর্ঘ 9 বছর। তবে নতুন এক বাস্তবতায় আবারও দরজায় কড়া নাড়ছে সেই পুরনো বন্ধুত্ব। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য। বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, মৎস্য সম্পদ, ভ্রমণ এবং যুব স্কিম নিয়ে বহুমুখী এই চুক্তিতে সই করেছে দুই পক্ষ। 19 মে লন্ডনে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের যৌথ সম্মেলনে এই চুক্তির বিষয়ে সমঝোতা হয়। ব্রেক্সিটের পর দুই পক্ষের এমন বড় ধরনের সমঝোতা এটি প্রথম। নতুন এই চুক্তির ফলে ব্রিটিশ খাদ্য ও কৃষিপণ্যের ইউতে প্রবেশ সহজ হবে এবং সীমান্তে কাগজপত্র ও চেকিং কমবে। ফলে ছোট ব্যবসায়ীদের জন্য রপ্তানি সহজ হবে এবং খাদ্যের দাম কমবে। এছাড়া ব্রিটেন ও ইউ এর মধ্যে ভ্রমণ ও পণ্যের চলাচল সহজ করতে ই গেট সুবিধাসহ নতুন ব্যবস্থা নিয়েও আলোচনা চলছে। ইউ ও ব্রিটিশ জেলেরা পরবর্তী 12 বছর একে অপরের জলসীমায় মাছ ধরার সুযোগ পাবে, যা ইউর জন্য বড় সুবিধা। নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় সামরিক চলাচল, শান্তিরক্ষা ও হাইব্রিড হুমকি মোকাবেলায় সহযোগিতা বাড়বে। দুই পক্ষ যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও বিনিয়োগে অংশ নেবে, যেখানে ব্রিটিশ কোম্পানিগুলো ইউরোপীয় ইউনিয়নের 150 বিলিয়ন ইউরো মূল্যের যৌথ প্রতিরক্ষা প্রকল্পে অংশ নিতে পারবে। এছাড়া তরুণদের জন্য সীমিত ইউথ মোবিলিটি স্কিম চালু এবং ইরাসমাস প্লাস নামের একটি ছাত্র বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। Constructive ways to work together and deliver for the British people. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় নেতারা একে নতুন যুগের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও ইউর সঙ্গে যুক্তরাজ্যের এই ঘনিষ্ঠ সম্পর্ককে দেশটির কিছু প্রভাবশালী রাজনীতিবিদ স্টারমারের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন। ফলে বৈশ্বিক শক্তিগুলো তথাকথিত শত্রু মিত্র সম্পর্কের বাইরে এসে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে নতুনভাবে সবকিছু বিবেচনা করতে শুরু করেছে। The bigger question here is whether we're looking at a generational shift in America. আমরা আমেরিকার এক প্রজন্মগত পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছি। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের পর অন্য কোনো প্রেসিডেন্ট এলেও যুক্তরাষ্ট্র হয়তো ইউরোপের নিরাপত্তায় আগের মতো আগ্রহ দেখাবে না। তারা এখন সেনা মোতায়েন এবং অর্থ ব্যয় করার ক্ষেত্রে ইউরোপের চেয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে বেশি মনোযোগ দেবে, আর এর জবাবে ইউরোপীয়দেরও ব্যবস্থা নিতে হবে। দুই পক্ষের এই ঘনিষ্ঠতাকে স্বাগত জানাচ্ছেন ব্রিটিশ নাগরিকেরা। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েও এখন আফসোস করছেন তাদের অনেকে। বলছেন ব্রেক্সিটের ফলে তারা আসলে বিশেষ কোনো সুবিধাই পাননি। সত্যি বলতে সে সময় দেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, তাই কেউই নিশ্চিত ছিল না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু এখনকার পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হয় ব্রেক্সিটের আগের সময়টা ব্রিটেনের জন্য ভালো ছিল। আমি সত্যিই চাই যেন আমরা আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরে যেতে পারি, তাদের সাথে থাকতে পারি এবং একটি চমৎকার সম্পর্ক বজায় রাখতে পারি। আমরা আবার উন্মুক্ত সীমান্তে ঘুরে বেড়াতে চাই। How people move around, share the jobs, share the wealth,
ইইউতে যোগদানের বিষয়ে যুক্তরাজ্যের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেই, তবে জনমতের দিক থেকে ব্রিটেনের জনগণের মধ্যে ইইউর প্রতি মনোভাব অনেক পরিবর্তিত হয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে বেশিরভাগ ব্রিটিশ নাগরিক এখন ইইউতে থাকার পক্ষে, যা 2016 সালে ব্রেক্সিট গণভোটের ফলাফল থেকে ভিন্ন। ফলে বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যদি আবার গণভোট হয় তাহলে ইইউতে থাকার পক্ষেই বেশি ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।